আমার একটি ছোট্ট বোন ছিল। দেখতে অনেক সুন্দরী, সুশ্রী এবং লাবণ্যময়ী ছিল। আমি ছোটবেলা থেকেই আমার বোনকে অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম। বাট এই ভালোবাসা বা এই পছন্দ করাটা একটু ভিন্ন প্রকৃতির ছিল, যা খুব সাধারণ মানুষের ভালোবাসার মতো না। কিন্তু আমি কোনোদিন তাকে কোনো কিছুই বলতে পারতাম না। আমার মনের মধ্যে এরকম ধরনের সাহসী কখনো পেতাম না। এভাবে দেখতে দেখতে আমার ছোট্ট বোন এখন প্রায় 10ম শ্রেণীর ছাত্রী। একদম পারফেক্ট একটি মেয়ে, খুব চমৎকার তার কথা বলার স্টাইল, তার হাসিতে যেন মুক্তা ঝরে। এরকম একটি অপরূপ সুন্দরী মেয়ে যে কিনা আমার বোন, তা ভাবতেই আমার মনটা গর্বে ভরে ওঠে। আমি যে তাকে ভালোবাসি কথাটা বলতে আমি কোথায় যেন আটকে যায়। তারপর বন্ধুরা, আমার ছোট বোন একদিন আমাকে বলল, ভাই যা, আমার একটি মোবাইল প্রয়োজন। আমার বান্ধবীদের সবারই মোবাইল আছে, কিন্তু আমার নাই। আমি বললাম, ঠিক আছে মৌমি, আজকে তোমার জন্য একটি মোবাইল নিয়ে আসব। তবে মোবাইল তোমাকে দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমার নাম রাহুল মিত্র। আমি কলকাতার একজন নাগরিক। আমার বর্তমান 20। অল্প বয়সে আমার বাবা মারা যাওয়ায় পুরো সংসারের দায়িত্ব আমার উপর। আমি এখনো বিয়ে শাদী করি নাই। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার বাস্তব জীবনের একটি গল্প, যেখানে মাত্র আমার 6 বছর বয়সী একটি ছোট বোনের সাথে আমার ঘটে যাওয়া একটি স্মরণীয় ঘটনা। বন্ধুরা, আমার একটি কিন্তু ছোট বোন ছিল। সে দেখতে অনেক সুন্দরী, সুশ্রী এবং লাবণ্যময় ছিল। ছোটবেলা থেকেই আমি আমার বোনকে অনেক পছন্দ করতাম। আমার ছোট বোনের নাম ছিল প্রিয়াঙ্কা মিত্র মৌমিতা। আমরা কলকাতার হিন্দু সম্প্রদায়ের মিত্র সম্প্রীতির লোক। যদিও আমাদের পরিবারে কিছু নিয়মকানুন ছিল, কিন্তু আমার ছোট বোন অত্যন্ত সুন্দরী হওয়ায় আমি আমার পরিবারের বিধিনিষেধ কোনোভাবেই মানতে পারছিলাম না। কারণ আমি আমার ছোট বোনকে অনেক অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসত। কিন্তু সেই ভালোবাসাটা প্রথমে ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আস্তে আস্তে তা কিভাবে ভিন্ন রূপ নিতে ধারণ করল তা তোমাদের কি আজকে সংক্ষেপে বলার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, মূল ঘটনায় আসা যাক। বন্ধুরা, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমার একটি বোন ছিল, তা ও সে আবার আমার চাইতে বয়সে প্রায় 4 বছরের ছোট। আর আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। মা, আমি আর আমার ছোট বোনকে নিয়ে আমার সংসার। বন্ধুরা, আমি পড়ালেখা খুব একটি বেশি করতে পারি নাই। শহরে কোনো একটি কারখানায় ছোটখাটো একটি চাকরি করছি। আমাদের পৈতৃক বাড়ি গ্রামে, কিন্তু চাকরির সুবাদে আমি, আমার মা এবং আমার একটি কিউট ছোট বোন, আমরা একসাথে শহরের কোনো এক 00 বাসায় ভাড়া থাকি। যদিও আমার বাবার পৈতৃক সম্পত্তি ভালোই আছে, কিন্তু গ্রামে তো, তাই এগুলোর তেমন বেশি একটি মূল্য নেই। সংসারে আয়ের একমাত্র উৎসই আমি। আমার আয়ের টাকা দিয়ে পুরো সংসার চলে। যাই হোক বন্ধুরা, এভাবেই চলছিল আমার এবং আমার পরিবার। আমরা খুব ভালোই ছিলাম, খুব সুখেই ছিলাম। কিন্তু মাঝখানে একটি দুর্ঘটনা আমাদের সম্পূর্ণ জীবনটা যে এভাবে এলোমেলো হয়ে যাবে তা কখনো কল্পনাও করতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা হল বন্ধুরা, ভাই হয়ে বোনের সাথে এরকম ধরনের একটি দুর্ঘটনা সত্যি পৃথিবীতে কোনো সদ্যজাতি মেনে নিতে পারে না, যেটা আমি এখন হাতে হাতে টের পাচ্ছি। তো বন্ধুরা,
আমার যখন বয়স 2 তখন আমার ছোট বোনের বয়স 1-5 কিংবা 1-6 ছিল। সে সবে মাত্র 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। সে দেখতে যেমন সুন্দরী ছিলেন, ঠিক তেমন অসম্ভব মেধাবী ছিলেন। বাবা মারা যাওয়ার পর থেকেই আমি আমার ছোট বোনের সকল প্রকার ভরণ পোষণ সব আমি নিজেই করতাম, কিন্তু তাতে আমার কোনো সমস্যা হতো না। সমস্যা হয়েছে তখন যখন আমার ছোট বোন আস্তে আস্তে বড় হতে শুরু করল, এবং ধীরে ধীরে আমি আমার ছোট বোনের মায়ের পড়তে শুরু করলাম। কিন্তু আমার ছোট বোন কখনো বুঝতেই পারত না আমার ভিতরে কি চলছে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছিলাম না। বন্ধুরা, একদিন আমি সকালে নাস্তা করে কারখানায় কাজে যাব বলে রেডি হচ্ছিলাম, তখন ছোট বোন প্রিয়াঙ্কা মিত্র মৌমিতা আমার রুমের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে বললাম, কি রে, কিছু বলবি? প্রিয়াঙ্কা তখন বলল, ভাইয়া, আজ কিন্তু মাসের 5 তারিখ। তুমি বলেছিলে এই মাসের 5 তারিখ বেতন পেলে আমায় ফোন কিনে দেবে। আমি হেসে হেসে বললাম, যা, সন্ধ্যায় বাসায় ফেরার সময় তোর জন্য একটি মোবাইল কিনে আনব। প্রিয়াঙ্কা আমার কথা শুনে একটি মুচকি হাসি দিয়ে বলেছিল, থ্যাংক ইউ ভাইয়া। প্রিয়াঙ্কা তখন উৎফুল্ল হয়ে বলল, ভাইয়া, তোমায় যে ফোনের কথা বলেছিলাম সে ফোনটি কিনে দিতে হবে। অন্য ফোন দিলে আমি কিন্তু নিব না। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, এটাই কিনে দিব। প্রিয়াঙ্কা হাসতে হাসতে চলে গেল। আমাদের ভাই বোনের কথাগুলো মনে হয় মা রুমের বাইরে থেকে শুনেছিল। মা তখন আমায় বলল, তুই প্রিয়াঙ্কাকে কিসের ফোন কিনে দিবি? আমি মাকে বললাম, কম দামি একটি ফোন কিনে দিব মা। এই যুগে 10ম শ্রেণীতে পড়ে এমন মেয়েদের একটি মোবাইল লাগে না। মা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো, প্রিয়াঙ্কা তোর কাছে কত টাকা দামের ফোন চেয়েছে? আমি মাকে কখনো মিথ্যা বলিনি, তাই মাথা নিচু করে মাকে বললাম, বেশি না। যে ফোনটা চেয়েছে সেটার দাম মাত্র 2,2,000 টাকার মতো। আমার কথা শুনে মা আমায় বলল, তুই 25,000 বেতনের চাকরি করিস, আর তোর বোন কিনা তোর কাছে 22,000 দামের ফোন চেয়ে বসে আছে। বাপমরা মেয়ে, এত সব কেন? দাঁড়া, আমি জমিদারের মেয়েকে বোঝাচ্ছি। এই কথা বলে মা যখন চলে যাচ্ছিল তখন আমি মাকে বললাম, মা, তুমি প্রিয়াঙ্কাকে কিছু বলবে না। ছোট বোন আমার কাছে একটি আবদার করেছে, আমি যদি সেটা পূরণ না করতে পারি তাহলে আমি কিসের বড় ভাই? মা মুখটা মলিন করে বলল, কিন্তু তুই এত টাকা কোথায় পাবি? কোনো কিন্তু না মা, টাকা আমি কোনো না কোনোভাবে জোগাড় করে ফেলব। তবুও তুমি আমার বোনকে কিছু বলো না। এই কথা বলে আমি কারখানায় কাজে যাওয়া উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। একটি খালি রিকশা দেখে আমি ডাকতে চেয়েও ডাকলাম না। শুধু শুধু 20 টাকা রিকশা ভাড়া দেওয়ার চেয়ে কিছুটা পথ হেঁটে যাওয়াই উত্তম। যাই হোক বন্ধুরা, সারাদিন কারখানার কাজ শেষ করে এটিএম কার্ড দিয়ে বুথ থেকে 30,000 টাকা তুললাম। তুলে 25,000 দিয়ে বোনের জন্য বোনের পছন্দের মোবাইলটি কিনে নিয়ে গেলাম। বাকি টাকা আমার সংসারের প্রয়োজনে রাখলাম। আর এদিকে আমার ছোট বোন তার স্বপ্নের মোবাইল পাওয়ার জন্য ব্যাকুল হয়ে বাসায় বসে আছি। আমি আমার ছোট বোনকে মোবাইলটা উপহার দেওয়ার পর আমার ছোট বোন হাসতে হাসতে বলল, ভাই, যা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জীবনে অনেক বড় একটি ইচ্ছা তুমি পূরণ করেছ। আমি বললাম, শোন মৌমি, মোবাইল তো তোকে কিনে দিয়েছি, কিন্তু সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকিস না। ভালো করে মন দিয়ে পড়ালেখা করে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। পড়ালেখা করে তুই মানুষের মতো মানুষ হবে, যাতে তোকে নিয়ে গর্ব করতে পারি। তুই আমার শ্রেষ্ঠ বোন।
যাই হোক বন্ধুরা, মোবাইল কিনে দেওয়ার পর আমার ছোট বোনের পড়ালেখা বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু মাস 6 যাওয়ার পর আমি আমার ছোট বোনের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারি। বিশেষ করে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে যেত, তখন আমার ছোট বোনের রুম থেকে কেমন জানি মোবাইলে ফিসফিস করে কথা, গলার আওয়াজ শোনা যেত। বিষয়টি আমি একদিন নয়, 2 দিন নয়, পুরো 1 সপ্তাহ লক্ষ্য করেছিলাম। পুরো 1 সপ্তাহ জুড়েই সেরকম ধরনের আমার বোনের রুম থেকে কেন জানি আমার মনে হলো কেউ মোবাইলে ফিসফিস করে কথা বলছে। বিষয়টি বুঝতে পেরে আমি খুব হতবাক হলাম আর ভাবতে লাগলাম, তবে কি আমার বোন? তারপরও মনকে সান্ত্বনা দিতে লাগলাম, না না, আমার বোন এরকম করতে পারে না। তারপর থেকে ও বন্ধুরা, আমি প্রায় প্রতিদিনই এরকম ধরনের কিছু আওয়াজ আমি আমার বোনের রুম থেকে শুনতে পেতাম, কিন্তু তাতে আমি কিছু মনে করতাম না। আমি আমার ছোট বোনকে অনেক বিশ্বাস করতাম। এভাবেই আনমনা হয়ে একদিন আমি খুব সকাল সকাল কারখানার কাজ শেষ করে বিকেলবেলা একটি নীরব স্থানে বসে বসে অনেক কিছুই ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে চোখে পড়ল আমার ছোট বোন কোনো এক ছেলেকে নিয়ে রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। বিষয়টা দেখে আমার মনের ভেতরটা কেমন জানি কান কান হয়ে গিয়েছিল। তারপরেও আমি আমার কষ্টগুলো কাউকে বলতে পারতাম না। আমাদের সমাজ সংস্কৃতির বিপরীতে গিয়ে আমি আমার ছোট বোনকে আমার জীবনের চাইতেও যে বেশি ভালোবাসি। ছোট বোন যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তা আমি কাউকে বোঝাতে পারছিলাম না। আর তাতে ছোট বোন অন্য একটি ছেলেকে রিকশায় নিয়ে ঘুরবে, তা নিজ চোখে দেখার পর হয়তো কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকবে না। তারপরও আমি তাকে তাৎক্ষণিক কিছু বলি নাই। ভাবলাম আজকে বাসায় গেলে হয়তো তাকে আমি খুব ভালো করে বোঝাব, আর তাতেও যদি কোনো কিছু না হয় তাহলে আমাকে যা করার তাই করতে হবে। আমি কোনোভাবেই আমার স্বপ্নকে ধূলিসাৎ করতে দেবে না। প্রয়োজনে যদি আমাকে 1000টা অন্যায় করতে হয়, তাহলে ও জীবনের স্বপ্নকে এভাবে ভেসে যেতে দেব না। আমার সারা জীবনের স্বপ্ন একে অজানা কোনো এক বা কিছু মেরে নিয়ে যাবে, তা আমি কখনই হতে দিতে পারি না। তারপর বন্ধুরা, সেদিন রাত্রে আমি আমার ছোট বোন প্রিয়াঙ্কা মিত্র মৌমিতাকে জিজ্ঞেস করলাম, বোন, আজকে বিকেলে তোকে আমি একটি ছেলের সাথে রিকশায় ঘুরতে দেখেছি, তাহলে কি তুই পড়ালেখা বাদ দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে এসব করে বেড়াস? আমার ছোট বোন তখন মাথা নিচু করে রাখো। তখন আমি তাকে আরও একটু ধমক দিয়ে বললাম, তোর কি লজ্জা করে না? বাবা মারা যাওয়ার পর তোকে কত কষ্ট করে আমি তোর পড়ালেখার যোগান দেয়, তুই না চাইতে আমি সব কিছু হাজির করে দেই। আচ্ছা, তুই আমার এবং আমার মায়ের সকল স্বপ্ন ভেঙে তুই একটি খাটে ছেলের সাথে রাস্তায় রিকশায় করে ঘোরাঘুরি করছিস। এই জন্য কি আমরা তোকে স্কুলে পড়ালেখা করাতে পাঠাই? বন্ধুরা, তখন আমার ছোট বোন বলল, ভাই, যা শরীর, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমি ভুল করে ফেলেছি, আমাকে তোমরা মাফ করে দিও। আমি বুঝতে পারিনি যে তোমরা এতটা কষ্ট পাবে। তারপর আমি আমার ছোট বোনকে বললাম, মৌমি, ভুল যেহেতু তুমি করে ফেলেছে, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি বললাম, কি বলছো ভাইজা? আমি ভুল করে ক্ষমাও চেয়ে নিয়েছি, তারপরেও আবার কিসের শাস্তি? তখন ভাইয়া আমাকে বলল, দেখতেছি আমার বোন বড় হয়ে গিয়েছে, এখন আমার বোনকে নিয়ে হয়তো ভিন্ন কিছু ভাবতে হবে। তারপর বন্ধুরা, মনে মনে ফোন দিয়ে আঁটতে শুরু করলাম, কিভাবে আমি আমার স্বপ্ন, আমি আমার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। মনে মনে ভাবতে লাগলাম, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার সব কিছু ঠিক থাকে। অবশেষে বন্ধুরা,
একটি পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমি কোনো কিছুর উপায় খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমাদের ধর্ম, আমাদের বর্ণ, আমাদের সংস্কৃতি তা কোনোভাবেই মেনে নেবে না। তাই একদিন বাড়িতে কেউ ছিল না, আমি আর আমার বোন একাই ছিলাম। আর এই পরিপ্রেক্ষিতে হয়তো ভুলবশত আমি আমার উদ্দেশ্য এমনভাবে সাধন করেছিলাম যাতে পরবর্তীতে সে আমাকে ছেড়ে কখনো না যেতে পারে। অবশেষে বন্ধুরা, অনেক নাটকীয়তার মাধ্যমে আমি আমার স্বপ্নের মানুষ, আমি আমার স্বপ্নের রাজকন্যাকে আমার করে পেয়েছিলাম। আমি তাকে বিয়ে করতে পেরেছিলাম, যদিও আমাদের সংসার, আমাদের সংস্কৃতি কিছুদিন আমাদেরকে মেনে নেয়নি, কিন্তু অবশেষে একটি পর্যায়ে গিয়ে সব ঠিক হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমি যদি তখন এরকম ধরনের একটি ভুল না করতাম, তাহলে হয়তো আমার স্বপ্ন, আমার সাধনা, আমার সব কিছুই মিথ্যা হয়ে যেত। তো বন্ধুরা, তোমাদেরকে আমি পরিশেষে একটি কথাই বলবো, তোমরা যদি কোনো জিনিস পছন্দ করো, তাহলে তার জন্য অবশ্যই সাধনা করবে। আর যদি মনের ইচ্ছা এবং সাধনা ঠিক থাকে, যে কোনো উদ্দেশ্যকে বাস্তবায়ন করা সম্ভব। যদিও আমার উদ্দেশ্যটা ছিল একটু ভিন্নরকম, যা পরিবেশ এবং সংস্কৃতির বহির্ভূত, তারপরেও বন্ধুরা, 100 বাধা এবং বিপত্তি অতিক্রম করেও আমি আমার প্রিয় মানুষটাকে আমার জীবনসঙ্গী করতে পেরেছিলাম, যদিও সে আমার সম্পর্কে বোন হতো। কিন্তু আমি শুধু বন্ধুরা একটি কথাই জানি, সম্পর্কের বাঁধন রক্তে, বর্ণে, জাতিকুল কোনো কিছুতেই আটকানো যায় না। সম্পর্ক শুধু সম্পর্কের টান তাকে খুঁজে, যেমনটি হয়েছিল আমার জীবনে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।